শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কিছু মিডিয়া যাবে, ওনাকে দেখাবেন, উনি কিছু কথা বলবেন, সেগুলো সারাদিন নিয়ে আলোচনা হবে। বর্ডারে তো গিয়ে উনি ঢিল ছুটতে পারবেন না। আর বর্ডারে প্রবলেম হচ্ছে উনি সৈনিক নন যে আর্মস নিয়ে এগিয়ে যাবেন। উনি দিল্লিতে গিয়ে, ওখানে পররাষ্ট্র দপ্তরের অফিস আছে, সেখানে গিয়ে মিছিল নিয়ে যাক। সেখানে সাধু সন্ত যারা কলকাতায় দেখলাম আমাদেরই পুলিশের কাছে ঢিল মারছেন, ওখানে গিয়ে দু একটা ঢিল মেরে আসুক, আমার মনে কাজে দেবে। তাতে শুনবে যে লোকজন এসছে বাংলা থেকে, ট্রেনে করে হোক, বাসে করে হোক, ফ্লাইটে করে হোক, দিল্লির রাজপথটা তারা দখল করেছে। পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দাবি জানাক, অভিযোগ জানাক যে বাংলাদেশে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের বেদনার। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য সেটা গিয়ে তারা স্পষ্ট করুক। এখানে মিডিয়াতে বলে হাওয়া তুলে লোককে লেলিয়ে দিয়ে লাভ নেই। শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কী করবেন? দুটো চিৎকার করবেন, দুটো বক্তব্য রাখবেন, এক্ষুনি করবো, আমরা এই করে দেবো, কিছুই তো পারবেন না। আমি এই জন্য বলছি শুভেন্দু অধিকারী বর্ডারটা ছেড়ে দিন। বর্ডারটা ছেড়ে দিয়ে পররাষ্ট্র দপ্তরের যে অফিস আছে দিল্লিতে, সেখানে গিয়ে ভালো করে উনি দাবি জানাক, উনি বলুক, এখানকার সাধুরাও যাক, দু একটা, অনেকে ঢিল মেরে দিচ্ছেন, সাধুরা ঢিল মারতে পারে আমি জানতাম না। বাংলাদেশ নিয়ে একেবারে উত্তাল পশ্চিমবঙ্গ এবং উত্তাল ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানের প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী, তিনি বারবার একটা কথাই বলছেন যে বাংলাদেশিদের প্রবেশ আমাদের ভারতবর্ষে নিষিদ্ধ করতে হবে। আমরা যার কাছে এখন বসে রয়েছে তিনি জাতীয় বাংলা পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাস। একদম বাংলা নিয়ে যার কাজ, এবং যেখানে ঘটনাটা ঘটছে সেটাও বাংলা নিয়েই একটা জায়গা, বাংলাদেশ, বাংলা দিয়েই নামটা শুরু। কি বলবেন? এই যে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ আসতে বারণ, একদম বাধা দিচ্ছেন তাদেরকে, কি বলবেন? একটা কথা, জাতীয় বাংলা পরিষদ খুব স্পষ্ট সংবিধান মেনে চলে তো, এবং সংবিধানের ভিত্তিতেই কথাটা বলে। আমাদের কথাটা স্পষ্ট, শুভেন্দু অধিকারী কোনো ক্ষমতা নেই, আমারও কোনো ক্ষমতা নেই, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশে যা ঘটনা ঘটছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা কিছু ঘটেছে, এটা অস্বীকার করার নেই। সেই ঘটনার ক্ষেত্রে একমাত্র উল্লেখ করতে পারে এবং বাংলাদেশ সরকারের সাথে বোঝাপড়া বলা বা বাংলাদেশ সরকারের চাপ সৃষ্টি করা একমাত্র পররাষ্ট্র দপ্তর করতে পারে। ভারতের সংবিধান এটাই পরিষ্কার বলেছে। জাতীয় বাংলা পরিষদের বক্তব্য স্পষ্ট যে আমরা, পররাষ্ট্র দপ্তর, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা এই বিষয়টা বাংলাদেশের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে এক্ষুনি বসুক। ঠুটো জগন্নাথ হয়ে না, বড় বড় কথা বলে না, একটাই কথা, পরিষ্কার কথা চাপ দাও, ওখানে যেন পারসিকিউশন অফ মাইনরিটিস না হয়। আমরা ভারতবর্ষে যখন মাইনরিটি যারা আছে তাদের জন্য কিন্তু আমরা চিৎকার করছি। তাদেরকে যদি কেউ গরু খাচ্ছে বলে বা গরু নিয়ে যাচ্ছে বলে তাকে মেরে দেওয়া হচ্ছে, বা যখন মারধর করা হচ্ছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ করছি। এবং আমি একেবারে সরব হচ্ছে বিষয়টা। এই সরব হওয়ার থেকে আমি যেরকম সরব হচ্ছি আমার মাইনরিটিকে বাঁচানোর, বাংলাদেশের সরকারকেও দায়িত্ব হচ্ছে ওখানকার মাইনরিটি যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তাদেরকে কিন্তু একেবারে বাঁচিয়ে রাখা, ঠিক রাখা, সুরক্ষিত রাখা। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এরম বলে দিলে হবে না। পররাষ্ট্র দপ্তরের একটা নীতি আছে, যারা সংবিধান মেনে তাদেরকে কাজ করতে হয়। সংবিধানের বাইরে ভারতবর্ষ নয়, শুভেন্দু অধিকারীও নয়, আমিও নই, আপনিও নন, কেউও নন যারা ভারতের নাগরিক। তো পরিষ্কার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এই চাপটা পররাষ্ট্র দপ্তরকে দিক, যে কথাগুলো মিডিয়াতে এইসব হাওয়া না তুলে আসল জায়গাটা বোঝা উচিত। এখানে আর কারুর কোনো ক্ষমতা নেই পররাষ্ট্র দপ্তরের ছাড়া, ভারতবর্ষের যারা আছে। সুতরাং তারা ব্যবস্থা করুক, বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টিটা করুক। কারণ বাংলাদেশে এখন রাডারলেস গভর্নমেন্ট, কোনো রাডার নেই। একটা পঙ্গু লোক, দুর্বল লোক, একটা অযোগ্য লোককে বসিয়ে রেখেছে, মোহাম্মদ ইউনুসকে বসিয়ে রেখেছে। একটা নোবেল কে কবে একটা ঐতিহাসিক পেয়েছিল, সেটাকে নিয়ে খেললে তো হবে না। তোমাকে যদি অ্যালবার্ট আইনস্টাইন তো আজকে আমেরিকার প্রেসিডেন্ট হয়নি, বা যদি হতেও পারতো না, উনি জন্মক্ষেত্রে উনি আমেরিকার নন, কিন্তু সেনেটর তো হয়নি। আজকে জাপানের বিখ্যাত সায়েন্টিস্ট রিজা ওকাজাকি, যে আজকে ডিএনএ নিয়ে কাজ করেছিল, ওকাজাকি তো জাপানের প্রাইম মিনিস্টার হয়নি। সেখানে একটা কাকে তুমি নোবেল ধরে তাকে এনে দিচ্ছ, অযোগ্য লোক, সে একটা কন্ট্রোল করতে পারছে না ফ্রিঞ্জ এলিমেন্টসগুলোকে। বাংলাদেশের সবাই তো গিয়ে হিন্দুদের মারছে না, বা খ্রিস্টানদের মারছে না, বা বৌদ্ধদের মারছে না। একটা শ্রেণী যারা পাকিস্তান নামক একটি ভিখারি দেশের অনুপ্রাণিত হয়ে তারা আজকে এই কাজগুলো করছে, তাদেরকে ঠিক করতে কতক্ষণ লাগে? ঠিকমতো যদি ব্যবস্থা করে কন্ট্রোল করতে অ্যাডমিনিস্ট্রেশন, তো অসুবিধা নেই। কিন্তু ইউনুস কিছু করতে পারছেন না, কিন্তু এটা আমরাও ডিরেক্টলি বলতে পারি না।
আমরা কিছু যেতে পারি না, পুরোটাই পররাষ্ট্র দপ্তরকে ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকে লাভ নেই। শুভেন্দু অধিকারীর আমার বক্তব্য, উনি দিল্লিতে গিয়ে, ওখানে পররাষ্ট্র দপ্তরের অফিস আছে, সেখানে গিয়ে মিছিল নিয়ে যাক। সেখানে সাধু সন্ত যারা কলকাতায় দেখলাম আমাদেরই পুলিশের কাছে ঢিল মারছেন, ওখানে গিয়ে দু একটা ঢিল মেরে আসুক, আমার মনে হয় কাজে দেবে। তাতে শুনবে যে লোকজন এসছে বাংলা থেকে, ট্রেনে করে হোক, বাসে করে হোক, ফ্লাইটে করে হোক, দিল্লির রাজপথটা তারা দখল করেছে। রাত এখন তো কেউ রাত দখল করছে না, কারণ সেই রাত দখলের গ্যাং ঘুমিয়ে পড়েছে। তো এখন দিল্লিতে স্ট্রিটগুলো দখল করুক, পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দাবি জানাক, অভিযোগ জানাক যে বাংলাদেশে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের বেদনার। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য সেটা গিয়ে তারা স্পষ্ট করুক। এখানে মিডিয়াতে বলে হাওয়া তুলে লোককে লেলিয়ে দিয়ে লাভ নেই। কিন্তু আমার প্রশ্নটা ঠিক এখানেই যে আগামী 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে সম্পূর্ণ হিন্দুরা বাংলাদেশ পেট্রোপল বর্ডারে গিয়ে সভা করবে, সেখানে আন্দোলন করবে। কিন্তু প্রশ্নটা এখানেই যে আন্দোলনটা কি কারণে, যে অন্য একটা দেশের ঘটনা, সেই দেশকে নিয়ে এই দেশের বর্ডারে গিয়ে সেখানে গিয়ে আন্দোলনটা করা কি কারণ? শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কিছু মিডিয়া যাবে, ওনাকে দেখাবেন, উনি কিছু কথা বলবেন, সেগুলো সারাদিন নিয়ে আলোচনা হবে। বর্ডারে তো কি উনি ঢিল ছুটতে পারবেন না। আর বর্ডারে প্রবলেম হচ্ছে উনি সৈনিক নন যে আর্মস নিয়ে এগিয়ে যাবেন, সেটা উনি পারেন না, অফিসিয়ালি পারেন না। তো উনি গিয়ে একটু হাওয়া তুলবেন, লোকে ভাববে। কিন্তু আসল একটা কথাই বলে দিচ্ছি, এটা বারবার আপনারা প্রচার করুন, বক্তব্য একটাই, এই জায়গায় অন্য দেশ, পাশের দেশ হোক, দূরের দেশ হোক, পররাষ্ট্র দপ্তর ছাড়া এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না। ফিজিতে ভারতবর্ষের লোকেদের, যারা ভারতের বংশ, তো মানে তারাও গিয়ে আক্রান্ত হয়েছে ফিজির লোকেদের কাছ থেকে। কিন্তু সেখানে একমাত্র এক্সটার্নাল অ্যাফেয়ার্স পারে এই চাপটা দিতে, আর কেউ পারে না। কানাডাতে কি হচ্ছে, জাস্টিন ট্রুডো যা খুশি বলছে, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স জবাবটা দিচ্ছে। সেখানে কিন্তু আজকে লরেন্স বিষ্ণোই দিচ্ছে না, আজকে শুভেন্দু অধিকারী দিচ্ছে না, বা XYZ কেউ দিচ্ছে না। আমার বক্তব্য, যেখানে ভারতের সংবিধান আছে, এই সংবিধানটা মেনে, আর সারা ভারতবর্ষ, সারা বিশ্বের একটা নিয়ম রীতি আছে। শুভেন্দু অধিকারী বর্ডারে গিয়ে কী করবেন? দুটো চিৎকার করবেন, দুটো বক্তব্য রাখবেন, এক্ষুনি করবো আমরা, এই করে দেবো, কিছুই তো পারবেন না। আমি এই জন্য বলছি শুভেন্দু অধিকারী বর্ডারটা ছেড়ে দিন। বর্ডারটা ছেড়ে দিয়ে পররাষ্ট্র দপ্তরের যে অফিস আছে দিল্লিতে, সেখানে গিয়ে ভালো করে উনি দাবি জানাক, উনি বলুক, এখানকার সাধুরাও যাক, দু একটা, অনেকে ঢিল মেরে দিচ্ছেন, সাধুরা ঢিল মারতে পারে আমি জানতাম না, তো সাধুরা করছেন। তো আমার বক্তব্য হচ্ছে এরকম দু একটা জায়গা আমরা দেখি, এই আন্দোলনটা ওখানে নিয়ে যাক, দিল্লিতে নিয়ে যাক। কলকাতায় বসে কিন্তু কিচ্ছু হবে না। বাংলাদেশ হাই কমিশনের কাছে আপনি কেন 1000 বার সামনে দাঁড়ান, প্রতিবাদ জানান, আন্দোলন করুন, তাতে কিন্তু কিচ্ছু লাভ হবে না যতক্ষণ না ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বাংলাদেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে চাপটা দিচ্ছে। কিন্তু মণিপুর, মেঘালয়, উত্তরপ্রদেশ একাধিক ঘটনা আমরা দেখেছি। আমরা সংখ্যালঘুদের উপর ভারতবর্ষেও অত্যাচার দেখছি, আমরা CAA, NRC এরকম একাধিক আইনের কথা শুনছি। সেখান থেকে আজকে ভারতের হয়ে, ভারতের মানুষ, যদি আমি বিজেপির কথাই বলি, নরেন্দ্র মোদীর কথা বলি, একদম স্বয়ং প্রধানমন্ত্রীর কথা আসছি, তারা একটা কথা বললেন না সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে। বাংলাদেশের বা বিদেশের সংখ্যালঘুদের নিয়ে তাদের এত মাতামাতি। পরিষ্কার কথা হচ্ছে, মণিপুরে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যাওয়ার সময় পাননি, ব্যস্ত আছেন, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো কিন্তু ঘটনাটা হচ্ছে মণিপুরও তো জ্বলছে, মণিপুর তো জ্বলছে, এটা তো অস্বীকার করার নেই। আমার বক্তব্য হচ্ছে, আর কতদিন মণিপুরের মানুষকে কষ্ট দেব? বিভিন্ন জায়গায় এই ঘটনাটাগুলো ঘটছে। সেখানে তো আমার বক্তব্য হচ্ছে বুলডোজার না হয় বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার বক্তব্য একটা, বাংলাদেশে যা ঘটছে তাতে দুঃখের, নিশ্চয়ই পারসিকিউশন অফ মাইনরিটিস কখনো মেনে নেওয়া যায় না, কিন্তু একই সাথে আমাদেরকেও মাইনরিটিসদের ক্ষেত্রে তো হচ্ছে, বুলডোজিং তো হয়েছে। তো সেক্ষেত্রে সেখানেও আমরা কিন্তু প্রতিবাদটা তো আমরা করেছি। আমার বক্তব্য একটা খুব স্পষ্ট, আমরা যে নীতিটা নেব, যেটা আমরা প্রিচ করব, সেটা যেন আমরা প্র্যাকটিস করি, সেটা অনেক সময় হচ্ছে না। আমি আবার বলছি, বাংলাদেশে যা ঘটনা ঘটছে দুঃখের, কিন্তু বাংলাদেশে ঘটনাটা দুঃখের সেটা তো আমাকে প্রমাণ করতে হবে এবং আমাকে সেটা বলতে হবে। ঠুটো জগন্নাথ হয়ে বসে লাভ নেই। আমি যদি গিয়ে এখন মেঘালয়ে এসব কথা বলি, মণিপুরে এসব কথা বলি, বাংলাদেশ বর্ডার চলে গেলাম। বর্ডার দেখতে কার না ইচ্ছে করে? আমার আপনার সবারই একটু বর্ডারটা সুন্দর গ্রিনারি দেখতে সবার ইচ্ছে করে, শুভেন্দু অধিকারীও ইচ্ছে হয়েছে। তো উনি বেড়াতে যাচ্ছেন, একটা ভালো বেড়াতে পারেন, আর কিছু লোক সাধুরা যাবে। এর মাঝে একজন সাধুকে দেখি, হয়তো উনি পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলার, কে জানে, হতেও পারে। ওই সাধু বাবাকে আমি কি নামটা ভুলে গেছি, অনেক কপালে অনেক রং টং মেখে উনি বসেন। তো উনি রাজনীতিটাও জানেন, উনি বিশ্বের রাজনীতিও জানেন, রাজ্যের রাজনীতিও জানেন, ভারতবর্ষের রাজনীতি জানেন। তো উনি বেকার আর ওরকম সাধু হয়ে বসে আছেন কেন? আমি বলবো উনি রাজনীতিটা করুন, তাহলে কাজে দেবে।
তো এটা আমার বক্তব্য, যেটা বাস্তব। আপনাদের চ্যানেল যথেষ্ট রেসপন্সিবল চ্যানেল, ঠিক আছে, অনেক মানুষ শুনছে, পরিষ্কার কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছাড়া কোনো কিছু উপায় নেই এই মুহূর্তে বাংলাদেশের সরকারকে আর কিছু বলা। আমরা আর্মি করতে পারবো না, আর্মি এত সহজ হয়ে যাবে? চায়না স্ট্রং, চায়না একটা অসভ্য দেশ, একটা রহস্যময় দেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু বামেরা ছাড়া, কিছু বা বুড়ো ভামেরা ছাড়া আর কেউ চায়নাকে সমর্থন করে না, ঠিক আছে। 2 নম্বরই জিনিসটা পৃথিবীতে ওরাই শিখিয়েছে, যে মাল 10 বছর থেকে ওরা শিখিয়েছে 3 মাস থাকবে, দাম একেবারে কম। তো ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য, চায়না এখন স্ট্রং, এটা তো অস্বীকার করলে হবে না। বাংলাদেশের ওপর একটা ইনফ্লুয়েন্স আছে। রাশিয়া উইক, ইউক্রেনের সাথে যুদ্ধই কিছু করে উঠতে পারছে না। সেখানে ইন্ডিয়া কার ভরসায় যাবে? এটা সারা বিশ্ব যাবেন না, ইন্ডিয়া ওখানে ঢুকে। আমি দেখছিলাম আর্মস দিয়ে দিচ্ছে কিছু পলিটিক্যাল পণ্ডিত, তাদের মানে ইন্ডিয়া এরম করে দিতে পারে, করে অনেক কিছু দিতে পারে, বলতে অনেক কিছু আমাদের পারি। একটা দেশে গিয়ে একবার ঢুকুক, তারপর কি অবস্থাটা হয়, করতে গিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আমরা শেষ হয়ে যাব, এটা অস্বীকার করার নেই। তো আমাদের যুদ্ধ তো দরকার নেই, চাপ দাও। ইউনিস কতদিন থাকে জানি না, কিন্তু এরপরে কি আসবে জানি না। কিন্তু একটা কথা, বাংলাদেশ একটা অত্যন্ত খারাপ অবস্থায় যাচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, সেটা স্পষ্ট কথা। কিন্তু প্রশ্নটা এখানেই যে শেখ হাসিনা তো এখনো ভারতে অবস্থান করছেন, সেটাকে নিয়ে আজকে নরেন্দ্র মোদীর কোনো প্রশ্ন নেই, কোনো মন্তব্য নেই, এবং সেটাকে নিয়ে কোনো পদক্ষেপও নেই, সেটাকে নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা, শেখ হাসিনাকে নিয়ে একটা কথা স্পষ্ট, নরেন্দ্র মোদী হোক, কংগ্রেস হোক, যেই হোক, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কারোর উপর ভরসা ভারত করতে পারেনি। এটা একটা ভারতেরও প্রয়োজনীয়তা ছিল। আরেকটা দ্বিতীয়ত হচ্ছে, দুটা দুর্বলতা বলতে পারেন। শেখ হাসিনা কিন্তু বিশ্বকে এটাই বোঝাতে পেরেছিল যে আমি একমাত্র সেকুলার, বাংলাদেশে সবাই ইসলামিস্ট এবং ফান্ডামেন্টালিস্ট। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা খালেদা জিয়াকে দেখেছি, তার পুত্রদের দেখেছি, তাদের কথাবার্তা, এইসব বিভিন্ন স্লোগান হিন্দুদের বিরুদ্ধে, মানে ভারতের বিরুদ্ধে, সেগুলো কিন্তু আমরা পেয়েছি এটার সামনে। তো হাসিনা যখন ওকে যে সরিয়ে দেওয়া হলো, এটা তো প্ল্যানফুলি হয়েছিল এবং আর্মিও এর মধ্যে ছিল। তো আর্মি খালি কুটা করেনি, এবার আর্মি মিলিটারি কু হয়নি, একজনকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে, হাসিনা ছাড়াও কোনো রাজনৈতিক দল হাসিনা ছাড়া থাকতে পারবে না, কারণ হাসিনা এমন জায়গাটা নিয়ে গেছিলো। কিন্তু হাসিনার নিজের কিছু দোষের জন্য আজকে হাসিনাকে এই পদগুলো ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, সব থেকে দুঃখের বিষয়। এখন এই মুহূর্তে উনি তো গুরুত্বপূর্ণ খুব নন। এবার আওয়ামী লীগ কতটা ফিরে আসে, কতটা লড়াইয়ে আসে, সেটার উপর নির্ভর করবে আগামী দিন। কিন্তু বিজেপির রাজনৈতিক অভিসন্ধিটা কি এখানে, কতটা 2026-এ প্রভাব হবে কি আদেও? সেটা কয়েকটা বর্ডারে কিছু বলে আর কয়েকটা সাধু এসে কয়েকটা পুলিশকে ঢিল মারলে আপনি ভাবছেন কিছু হয়ে যাবে? এটা কখনো হয়? বাংলার মানুষ 6টা উপনির্বাচন দেখিয়েছেন। এটা খুব ভুল ধারণা যে উপনির্বাচন মানেই ওরা জেতে। তৃণমূল আসার আগে কিন্তু তৃণমূল কয়েকটা উপনির্বাচন জিততে শুরু করেছিল। এটা ভুল ধারণা। একটা মানুষের একটা আইডিয়া থাকে, সেই আইডিয়া কিছুদিন আগে এমপি ইলেকশন হয়েছে। আপনি এই মুহূর্তে যদি বাস্তবটা দেখেন, তৃণমূল ছাড়া আর কেউ নেই। তৃণমূলেরও খারাপ জিনিস আছে, খারাপ জিনিস থাকা সত্ত্বেও তৃণমূল মানুষের মধ্যে এইটুকু ভরসা জোগাতে পেরেছে, ওদের ছাড়া আর কেউ নেই। এই জন্য এতগুলো ভোট, এতগুলো সিট 6-0 হয়েছে। বাংলাদেশিদের ভারতে আসা নিষিদ্ধকরণ করার কথা বলছেন শুভেন্দু অধিকারী, তার জন্য ভারতের তো একটা বিশাল ক্ষতি হবেই। সেটা কি দিক থেকে হওয়া শুরু হয়ে গেছে? পরিষ্কার কথা, মেডিকেলে আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের লোক কিরম আসে। আর শুভেন্দু অধিকারী এইসব পড়াশুনো থাকলে উনি বলতেন 46% অফ দ্য রেভিনিউ সারা ভারতবর্ষের মেডিকেল ট্যুরিজম যেটা হয়, আমরা যে সার্ভিসটা দিচ্ছি, আমরা তো অনেক বাংলাদেশ, পাকিস্তান, কয়েকটা দেশের অনেক ওপরে আছি, এটা তো অস্বীকার করার নেই। বিশ্বে একটা জায়গায় আমরা আছি। 46% রেভিনিউ কমে গেছে বাংলাদেশের পেশেন্ট আসছে না বলে। এক হচ্ছে মেডিকেল ভিসা ছাড়া আর ভিসা নেই। ওরা করতো কি, অনেক সময় ট্যুরিস্ট ভিসা দেখিয়ে যেত, কিন্তু মেডিকেল ভিসা করতে গেলে অনেক কাগজপত্র দিতে হতো বলে এটা করতো। এটা আমি বেআইন, মানে হয়তো আইনি নয়, আবার এটা একদম বেআইনিও নয়, দেশবিরোধী কিছু করছিল না। কিন্তু ঘটনাটা হচ্ছে, বাংলাদেশের যে বিষয়টা, আজ যদি বাংলাদেশ আসা বন্ধ হয়ে যায়, আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি, কয়েকটা প্রাইভেট হসপিটাল উঠে যাবে, কয়েকটা ল্যাব উঠে যাবে, নিউ মার্কেটের একটা ল্যাব উঠে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি এটা অন ক্যামেরা। আপনি দেখবেন মির্জা গালিব স্ট্রিটে একটা আছে, তারা বাংলাদেশের ওপর নির্ভর করে আছে। বাংলাদেশ যেদিন আসবে না, সেদিন শেষ হয়ে যাবে। তো ঘটনাটা হচ্ছে, শুভেন্দু অধিকারী
অনেক কিছু বলে দেবে, কিন্তু বাস্তবটা বুঝতে হবে আমরা কিন্তু উই আর লিভিং ইন অ্যান ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। এক্স দেশের সাথে ওয়াইয়ের সম্পর্ক, ওয়াইয়ের সাথে জেড, মানে কানেকশান আছেই, কিন্তু আমরা রেভিনিউ হারিয়ে যাবে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতি, এটা বুঝতে হবে। আমি জানি শুভেন্দু অধিকারী আরেকটু সময় লাগবে, বুঝতে টুঝতে পড়াশুনো করতে লাগবে, কিন্তু বা ওনাকে বোঝানোর মতন কেউ নেই এখন, যদিও একজন ইকোনমিস্ট আছেন এমএলএ, কিন্তু মানে বিজেপির, কিন্তু আমার একটাই মনে করি আমি, আজ যে বাংলাদেশের পেশেন্টকে দিও না, এই করো না, এটা করতে গিয়ে কিন্তু খুব বাজে জায়গা হবে, ভুল সিদ্ধান্ত হবে। আজ যদি থাইল্যান্ড টাকাটা কমিয়ে দেয়, আমাদের কিন্তু আমরা সব জায়গা থেকে হেরেই যাব, অর্থনৈতিকভাবে ক্ষতিটা। আর যদি সিঙ্গাপুর খরচটা একটু কমিয়ে দেয়, যদিও সিঙ্গাপুরের অত কম্প্রোমাইজ সিঙ্গাপুর করে না, কিন্তু যদি কমিয়ে দেয় আমরা ঠিক থাকবো তো। এখন যদি আপনি বিভিন্ন হাসপাতালে যান, ছবিগুলো তোলেন, বুঝতে পারবেন যদি এই ছবি আপনার আগের যা ছবি ছিল এখন সেই ছবি নেই। লোকের লোকারণ্য ছিল কি একটা হাসপাতালে, আর বেসরকারি হাসপাতালে যেখানে আমি ছিলাম আছি সেখানেও ঘটনাটা হচ্ছে এখন ধুধু করছে, নেই। শীতের সময় পেশেন্টের সংখ্যা কম, কিন্তু এত কম ছিল না। তাহলে বাংলাদেশ আসছে না, ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তো আমাদের হচ্ছে, সেটা তো বুঝতে হবে। সেটা বোঝার জন্য পড়াশুনো করতে লাগে, বাস্তবটা বুঝতে লাগে। আর একটা কথা, ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড কিন্তু আমরা, একজন আরেকজনের উপর নির্ভর করে আছি। কেউ মানে একা চালিয়ে দিতে পারবে, ওটা কোল্ড ওয়ারের আগে ছিল, কোল্ড ওয়ারের পরে কিন্তু আর নেই, এটা মানতে হবে।